এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও, আমাদের পাহাড় লাগবে। আমি কেন বাঙালি হতে যাব? বাংলাদেশের সবাই বাঙালি মানে এটা আপনি কিভাবে বলেন বাংলাদেশের সবাই বাঙালি? কেন আপনার 10 কেজি মুরগির জন্য আপনাকে স্বাক্ষর নেওয়া লাগবে? আমি আদিবাসী, আমি বাংলাদেশি, আমরা কোনোভাবেই আমরা বাঙালি হতে পারি না। 1973 সালের মার্চ মাস মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে গড়ে ওঠে জনসংহতি সমিতি বা জেএসএস নামে একটি রাজনৈতিক দল। এই দলের প্রধান হয়েই মানবেন্দ্র নারায়ণ লারমা 1973 সালে সংসদেও প্রতিনিধিত্ব করেন। এই দলের দাবি স্পষ্ট, পাহাড়ে তাদের পূর্ণ স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক ও ভাষাগত পরিচিতির স্বীকৃতি দিতে হবে। সেখানে যে বাঙালিরা বসবাস করছে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতে হবে। সংসদে একটি বক্তব্যে মানবেন্দ্র নারায়ণ লারমা পাহাড়ি জনগণের স্বতন্ত্র অস্তিত্বের বিষয়টিও উপস্থাপন করেন। সরকার তার কথায় কোনো কর্ণপাত করেননি, উল্টো হঠাৎ করেই পার্বত্য চট্টগ্রামে স্থাপন করে সামরিক ক্যাম্প। এর প্রতিক্রিয়ায় কিছুদিন পর জেএসএস এর সঙ্গে যোগ হয় শান্তিবাহিনী নামে একটি সামরিক শাখা, যার নেতৃত্বে ছিল লারমারই আরেক ভাই সন্তু লারমা। ধীরে ধীরে সেখানে থাকা বাঙালি এবং সরকারের উপর পাহাড়িদের ক্ষোভ আরও বাড়তে থাকে। 1975 সালের আগস্ট মাস শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড জনসংহতি সমিতির ইতিহাসে এক গভীর সংকটময় অবস্থার সূচনা করে। তার মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাপকভাবে পরিবর্তিত হয়, যার প্রভাব পার্বত্য চট্টগ্রামের জনগণের উপরও পড়ে। লারমা সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায়, কিন্তু সন্তু লারমার নেতৃত্বে থাকা শান্তি বাহিনী ধীরে ধীরে আরও শক্তিশালী হতে থাকে। 1975 থেকে 1977 এই সময়ের মধ্যে শান্তিবাহিনীর সদস্য সংখ্যা হু হু করে বাড়তে থাকে তাদের শক্তিমত্তাও, যাদের একটি অংশ ভারতের ত্রিপুরা থেকেও বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করছিল। 1977 সাল পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহীরা বাংলাদেশ সেনাবাহিনীর একটি সাজোয়া বহরের উপর অতর্কিত হামলা চালায়। এই হামলার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে এবং পুরো পার্বত্য অঞ্চলকে 24তম ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি এর অধীনে নিয়ে আসা হয়। এরপর বাংলাদেশ সেনাবাহিনী পাল্টা আক্রমণ শুরু করে, যার লক্ষ্য ছিল বিদ্রোহ দমন করা এবং এই অঞ্চলে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা। পাহাড়িদের জীবনমান উন্নয়নে এর 1 বছর পর গঠন করা হয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, কিন্তু এসব কার্যক্রম সমন্বয়ের ভার ছিল বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। ফলে সরকারের এসব পদক্ষেপ পাহাড়িরা মোটেও ভালোভাবে নেয়নি। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় বিভিন্ন অঞ্চল থেকে দরিদ্র বাঙালিদের পার্বত্যাঞ্চলে পুনর্বাসন করা হবে, অর্থাৎ তাদেরকে সেখানে ঘর তৈরি ও জমির মালিকানা দেওয়া হবে। লেখক আনু মোহাম্মদ তার বইয়ে লিখেছিলেন, কয়েক একর জমি ও 3600 টাকা দিয়ে 1980 সালেই সমতল ভূমি থেকে 1 লাখ বাঙালি পরিবার পাহাড়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর আগে 1979 সালে নেওয়া হয়েছিল 30,000 পরিবার। 1960 সালে যেখানে বাঙালি জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার শতকরা 23%, সেখানে 1987 সাল নাগাদ তা শতকরা 50% ছাড়িয়ে যায়। শুরু হয় পার্বত্য অঞ্চলে এক বিশাল দাঙ্গা, পাহাড়ি এবং বাঙালির রক্তক্ষয়ী যুদ্ধ। কখনো পাহাড়িরা বাঙালিদের হত্যা করছে, আবার কখনো শান্তিবাহিনী বাঙালিদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। 1983 সাল পাহাড়িদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এম.এন. লারমা খুন হন। 1985 সাল ক্ষমতায় এইচ.এম. এরশাদ, চলছে সামরিক শাসন। এরশাদ অনেক চেষ্টা করেও এই সমস্যার কোনো সুরাহা করতে পারেননি। এরপর ক্ষমতায় আসে বিএনপি, কিন্তু ফলাফল সেই একই। 1996 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। পার্বত্য চট্টগ্রামে এই সংকট সমাধানে শান্তি চুক্তির প্রস্তাব করা হয়। 1997 2 ডিসেম্বর দীর্ঘমেয়াদী আলোচনা এবং কয়েক দফা সংলাপের পর পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে একটি ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়। ওই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন পার্বত্য জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা এবং সরকারের প্রতিনিধি হাসানাত আবদুল্লাহ। এই শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান সশস্ত্র সংঘাতের ইতি টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চুক্তির মাধ্যমে পাহাড়িদের দীর্ঘদিনের স্বায়ত্তশাসনের দাবির প্রতি সরকার বিশেষ গুরুত্ব দেয়।
তবে 1997 সালে শান্তি চুক্তি স্বাক্ষরের পরেও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে মতপার্থক্য ও বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। চুক্তিকে কেন্দ্র করে পাহাড়িদের মধ্যে পক্ষে বিপক্ষে মতবিরোধ দেখা দেয়। এর ফলশ্রুতিতে জনসংহতি সমিতি বা জেএসএস ভেঙে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক সংগঠন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। কিন্তু এখানেই বিভাজন থেমে থাকেনি। সময়ের সাথে সাথে এই দুটি সংগঠন জেএসএস ও ইউপিডিএফ আবারও ভেঙে যায় এবং নতুন নতুন উপদল গড়ে ওঠে। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের স্বার্থ নিয়ে কাজ করছে 4টি সক্রিয় সংগঠন। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বিরোধিতা করে পার্বত্যাঞ্চলে বসবাসরত বাঙালি সম্প্রদায় একটি সংগঠন গড়ে তোলে, যার নাম সম অধিকার আন্দোলন। এই সংগঠনটি মূলত চুক্তির বিরুদ্ধে অবস্থান নেয়, বিশেষত চুক্তির সেই সব শর্তের বিরোধিতা করে যেগুলো পাহাড়িদের স্বায়ত্ত শাসনের বিষয়ে। পাহাড়িরা যখন শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানায়, তখন সম অধিকার আন্দোলন তার তীব্র বিরোধিতা করে। তাদের আশঙ্কা, যদি সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হয় এবং চুক্তি পুরোপুরি কার্যকর হয়, তবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালি জনগোষ্ঠী পাহাড়িদের নিয়ন্ত্রণের অধীনে চলে যাবে এবং তাদের নিরাপত্তা এবং অধিকার সংকুচিত হবে। এই বিরোধিতা পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল থেকে জটিল করে তোলে। কিন্তু যেই লাউ সেই কদু, পরিস্থিতি তো উন্নতি হয়নি, উল্টো শান্তি চুক্তির সীমাবদ্ধতা নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন জাগে। সরকারি সূত্র বলছে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং কিছু পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। তবে পাহাড়ি সম্প্রদায়ের দাবি ভিন্ন। তাদের অভিযোগ, চুক্তিতে যে সম অধিকার ও সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি ছিল তার একটি বড় অংশই এখনও বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ভূমি অধিকার, স্থানীয় প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি এবং সেনাবাহিনী প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও অনেক কাজ বাকি রয়েছে। এ কারণে পাহাড়িরা মনে করে চুক্তি স্বাক্ষরের প্রায় 2 দশকেরও বেশি সময় পরে তারা সেই কাঙ্ক্ষিত অধিকার ও স্বায়ত্তশাসন থেকে বঞ্চিত, যা আজও পাহাড়ি এবং বাঙালিদের বিরোধের অন্যতম কারণ। পাহাড়ে বাঙালি, সেনাবাহিনী এবং পাহাড়িদের মধ্যে বিরোধের আরও বেশ কিছু কারণ রয়েছে। চলুন সেগুলো জেনে আসি। প্রথমত, পাহাড়িরা চায় পাহাড় থেকে সেনাবাহিনীকে নিষিদ্ধ করা হোক, কারণ তারা বলছে সেনাবাহিনীর স্বাক্ষর ছাড়া তারা একটি লবণের প্যাকেটও কিনতে পারে না। ওদিকে পাহাড়ে থাকা বাঙালিরা বলছে সেনা শাসন না থাকলে তাদের উপর আরও বেশি নির্যাতন হবে। আরও একটি বড় সমস্যা আছে পার্বত্য চট্টগ্রামে জমির মালিকানা নিয়ে। পার্বত্য অঞ্চলের ভূমির মালিকানা প্রথাগতভাবে পাহাড়ি জনগোষ্ঠীর হাতেই ছিল, তবে তাদের কাছে জমির মালিকানার কোনো আনুষ্ঠানিক দলিলপত্র নেই। পরবর্তীতে সরকার যখন পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠীকে স্থানান্তর করে এবং তাদের জন্য নতুন বসতি স্থাপন করে, তখন থেকেই ভূমি নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে। বাঙালিরা আধুনিক দলিলের মাধ্যমে জমির মালিকানা দাবি করতে শুরু করে, যা পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ভূমি অধিকারকে প্রশ্নবিদ্ধ করে তোলে। এই ভূমি বিরোধ পার্বত্য চট্টগ্রামের সংকটের মূল কারণ হিসেবে বিবেচিত হয়, যা আজও শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। পাহাড়ে সেনা শাসন যদি বজায় না থাকে, তাহলে পাহাড় বিদ্রোহী গোষ্ঠীদের আতুরঘরে রূপ নেবে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি। তাই পাহাড়কে শান্ত রাখতে সরকারের সদিচ্ছার কোনো বিকল্প নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।